এর জন্য সবচেয়ে ক্ষতি হবে এই সরকারের। আমি আশা করি তাদের বোধোদয় হবে, না হলে তারা তাদের পরিণতি দেখবে। মানে আপনি বলছেন সরকার বিপদে পড়বে, সরকারের ক্ষতি হবে। কি ক্ষতি? মানে আওয়ামী লীগের যেমন ক্ষতিটা হয়েছে, করুণ বিদায় নিতে হয়েছে, ওরকম? এরকম তাই কোনো লাভ হয় না তো, আমি তো এর মানেই বুঝি না। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি পান্না ভাই, আপনার দর্শকরা খুব আপনার যেহেতু এই অনুষ্ঠানটি খুবই অসংখ্য মানুষ দেখে, শেখ হাসিনা যদি বিচার বিভাগকে প্রচন্ড দলীয়করণ করে আজ্ঞাবহ না করতো, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার এই করুণ পরিণতি হতো না। এখানেই দেখেন সরকারে নয়, আমি যদি বলি সরকারের দায়বদ্ধতা আছে বা সরকারের দায় আছে আমেরিকার সঙ্গে, এখানেই যে একটি জনবিচ্ছিন্ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরই অনুগত বিরোধী দল, মেইনলি তো জামাতি আর এনসিপির কয়েকজন আছে, তারা কিছু হলেই ভারত আমাদের আধিপত্যবাদ করে, ভারত এই করে, যদিও আজ পর্যন্ত দেখাতে পারিনি ভারত এখানে কি কি আধিপত্যবাদ করে, শুধু বক্তৃতার খাতিরে বক্তৃতা। তো তারাও কিন্তু এই প্রশ্নটা উত্থাপন করা সাহস দেখায়নি, কিংবা তাদের কোমরে জোর ছিল না। যার ফলে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এই পার্লামেন্ট অ্যাকচুয়ালি একতরফা ধরনের পার্লামেন্ট, এটি সরকারকে ভবিষ্যতে বিপদে ফেলবে, সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আন্তর্জাতিক দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব। মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং বেশ কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি আপনার সঙ্গে। প্রথমেই একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে বৃহস্পতিবার। সমাপনী অধিবেশনের শেষ দিন, মানে সমাপনী দিনে আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্যে একটি কথা বলেছেন যে এই সংসদ যেন কার্যকর হয়। অবশ্যই ভালো কথা, আমরা আশা করি। কিন্তু তিনি বলেছেন যে এই সংসদ পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে বা কোনো প্রতিক্রিয়া আছে কিনা? জি, ধন্যবাদ। এই বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করে নিলেন যে এই সংসদ 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না। কারণ সংসদ যদি সব দল অংশগ্রহণ করতো, তাহলে আর বলতে হতো না যে এই সংসদ সবার। বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ পছন্দ করুক না করুক, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বা ভোটারদের, আরো পরিষ্কারভাবে বললে 30 থেকে 35% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে, এবং এটি কন্টিনিউয়াস। 1979 সাল থেকে, যখন থেকে বিএনপি এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে 2008 পর্যন্ত, তখন পর্যন্ত দুটি দলই, আমি বলবো বিএনপিও, দুটি দলই মোট 70 থেকে 72 জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেছে, কেউ কম বেশি হয়েছে। তো সেইখানে এই সংসদ নিঃসন্দেহেই বাংলাদেশের সকল জনগণের প্রতিনিধিত্ব করে না। তো এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যে আপনার মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী কিংবা কিছুটা বিএনপিও দায়ী তাদের নীরবতা অন্যায়ের সময়, এটার ফলশ্রুতিতে বাংলাদেশে নিকট ভবিষ্যতে এই পার্লামেন্টই আবারও একতরফা পার্লামেন্ট হিসাবেই পরিচিতি পাবে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। প্রায় 2 মাস তো চললো এই সংসদ যে মেয়াদ, প্রথম অধিবেশনটি। এই 2 মাসে সিগনিফিকেন্ট কিছু আপনি লক্ষ্য করেছেন অথবা সংসদ কার্যকর হয়েছে? আওয়ামী লীগ নেই, এটা তো আমরা সবাই জানি, এবং 35 থেকে 40% জনগণের প্রতিনিধিত্ব থাকছে না বা নেই। কিন্তু তারপরেও যারা আছেন, কি মনে হয় সংসদ তার ভূমিকা ঠিক মতো পালন করতে পেরেছে কিনা? জনগণের প্রত্যাশা অনুযায়ী বা জনগণের সমস্যা নিয়ে কতটুকু কথা হয়েছে? এই পার্লামেন্টে যেটি সবচেয়ে দুঃখজনক বিষয়, যে যে শিশু হত্যা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ মদতে, হামের ভ্যাকসিন না কেনার জন্য, কিংবা জ্বালানি তেল নিয়ে যে মানুষের বিড়ম্বন হলো। আমার একটা বিষয় পান্না ভাই বোধগম্য হলো না, যে এখন কিন্তু আর পেট্রোল পাম্পের লাইন নেই, আপনি যদি সাংবাদিকদের দেখতে থাকেন। আবার নতুন করে কোনো জাহাজও আসেনি, তাহলে তেল আমাদের এখানে জাহাজ আসছে, সেগুলো তো আনলোড হয়নি। তার মানে, এবং অকটেন পেট্রোলের একটা বড় অংশ এখানে উৎপাদন হয় বাই প্রোডাক্ট হিসাবে। তাহলে এটি একটি স্বাভাবিকভাবে বিশাল ম্যানেজমেন্ট ফেইলিওর, ব্যবস্থাপনা। আপনি বলছেন যে সব বিষয় নিয়ে কথা হয়নি, গুরুতর সমস্যা বা সংকট ছিল আমাদের, সেই বিষয় নিয়ে খুব বেশি অ্যাড্রেস করা হয়নি জাতীয় সংসদে, সরকারি দল থেকে কিংবা বিরোধী দল থেকে। কিন্তু আরো একটি বিষয়, যে কথিত বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই বাণিজ্য চুক্তি নিয়ে এই কয় মাস যে এত কথা হচ্ছে, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন সময় থেকে, বাণিজ্য চুক্তির মানে বাস্তবায়নের শুরুটা আমরা দেখলাম 14টি বোয়িং বিমান কেনার মাধ্যমে, এবং যেখানে সংসদ সদস্য রুমিন ফারহানা এই বিষয়টি বাণিজ্য চুক্তি নিয়ে সংসদ আলোচনা দাবি জানিয়েছিলেন, তার মাইকটি একটা সময় অফ করে দেওয়া হলো। মানে এই এত বড় একটি জাতীয় ইস্যু, মানে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু, সেটা নিয়ে আলোচনা হলো না। এখানেই দেখেন সরকারের নয়, আমি যদি বলি সরকারের দায়বদ্ধতা আছে বা সরকারের দায় আছে আমেরিকার সঙ্গে, এখানেই যে একটি জনবিচ্ছিন্ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরই অনুগত বিরোধী দল, মেইনলি তো জামাতি আর এনসিপির কয়েকজন আছে, তারা কিছু হলেই ভারত
আমাদের আধিপত্যবাদ করে, ভারত এই করে, যদিও আজ পর্যন্ত দেখাতে পারেনি ভারত এখানে কি কি আধিপত্যবাদ করে, শুধু বক্তৃতার খাতিরে বক্তৃতা। তো তারাও কিন্তু এই প্রশ্নটা উত্থাপন করা সাহস দেখায়নি কিংবা তাদের কোমরে জোর ছিল না। যার ফলে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এই পার্লামেন্ট অ্যাকচুয়ালি একতরফা ধরনের পার্লামেন্ট। আর তবে এই পার্লামেন্টের একটা সৌন্দর্য হয়েছে, যেটি আমার মতো মুক্তিযোদ্ধার সন্তানকে বা বাংলাদেশের কোটি কোটি মানুষকে উজ্জীবিত করেছে, সেটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সাহসী উচ্চারণ। এবং দেখেন, ফজলুর রহমান যখন রাজাকার আলবদর বলে সম্বোধন করলো, তখন কিন্তু বিএনপির কোনো লোক মাইন্ড করেনি। তারা প্রচন্ড প্রতিবাদ করেছে, নিজেদেরকে শহীদ পরিবারের সন্তান দাবি করা, এবং জামাত ইসলামের প্রধান, সংসদের বিরোধী দলের নেতা নানা বক্তৃতা রাগের চোটে। অর্থাৎ ফজলুর রহমান সাহেব ওষুধটা ঠিক জায়গায় দিয়েছে। আমরা যেটা বারংবার বলে আসছিলাম যে জামাত অ্যাকচুয়ালি ৭১-এর জন্য কোনো অনুতপ্ত নয়, তারা ক্ষমাপ্রার্থী নয়, বরং আমাদের তরুণ প্রজন্ম, আমাদের পুত্র কন্যাদেরকেও তারা বিভ্রান্ত করে, যে নাহিদ হাসনাদদের বিভ্রান্ত করে ৪৭ আর ২৪-কে গৌরবান্বিত করা যে অপপ্রয়াস তারা করছে, বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হয়েছে যে আমাদের সেই প্রখ্যাত সাহিত্যিক, বহুমাত্রিক সাহিত্যিক ডক্টর হুমায়ুন আজাদের সেই বিখ্যাত কথা যে একজন রাজাকার রাজাকারই থাকে, বরং একজন মুক্তিযোদ্ধা সবসময় রাজাকার থাকে না, মাঝে মাঝে মুক্তিযোদ্ধাও রাজাকার হয়ে যায়। আমি তো আশা করেছিলাম ফজলুর রহমান সাহেবের এই সাহসী উচ্চারণের পর সংসদ নেতার উপস্থিতিতে, যিনি নিজেকে সবসময় বলে আমরাই অন্যতম যুদ্ধ করেছি রণাঙ্গনে, সেই মাননীয় স্পিকার বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন, তার কোনো বক্তব্য আশা করব। তিনি বরং জামাতের মধ্যে দু একটা মুক্তিযোদ্ধা খোঁজার চেষ্টা করলো, বললো যে একজন মুক্তিযোদ্ধা আছে। এটা খুব বেদনার, এবং এটা স্পিকারের পদকে অসম্মান করেছে, মুক্তিযোদ্ধার হিসাবে তার অবদানকেও অসম্মানিত করেছে। এই মধ্যে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে রহমত বলেছেন যে এই সংসদ পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে। আমরা মেনে নিলাম যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে, আর সেই জায়গা থেকে হয়তো তিনি বলেছেন, আমরা যুক্তির খাতিরে বা তর্ক খাতিরে মেনে নিলাম। কিন্তু এই সরকার শপথ নেওয়ার পর থেকেই সারা দেশে যে নির্বাচনটি হয়েছে সেটা হচ্ছে আইনজীবী সমিতির নির্বাচন বা বার কাউন্সিলের নির্বাচন। আমরা দেখলাম যে কয়েকটি জেলা নির্বাচনে, জেলা পর্যায়ে নির্বাচনে প্রথম দিকে আওয়ামী লীগের সমর্থিত বা আওয়ামী মনোভাবাপন্ন বা স্বতন্ত্র প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা অনেক জায়গায় জয়লাভ করেছেন। একটা পর্যায়ে এসে দেশের বিভিন্ন স্থানে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে আইনজীবীদের, সেইগুলো হেল্ড আপ করে দেওয়া হলো। আবার কোথাও কোথাও নির্দলীয় স্বতন্ত্র প্রার্থীতা বাতিল করা হলো, আওয়ামী দোষর ট্যাগ দিয়ে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হলো। ইভেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচনের ক্ষেত্রে আমরা এটি দেখলাম, প্রায় ৪০ জন প্রার্থীতা বাতিল করা হলো। এটি তাহলে গণতন্ত্রের কোন নমুনা? গণতন্ত্রের এটি কোনো নমুনা না। এটি সরকারকে ভবিষ্যতে বিপদে ফেলবে, সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আপনি আমাকে যে পরিচয় করিয়ে দিয়েছিলেন অ্যাপার্ট ফ্রম অ্যাডভোকেট, যে এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক, আমি খুবই অল্প সময় বলি, এটি আমরা ২০২০ সালে গঠন করতে বাধ্য হয়েছিলাম যখন দেখলাম সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একটি নিজস্ব গঠনতন্ত্র আছে এবং তার একটি ইলেকশন রুলস ২০০১ প্রণীত করা হয়েছিল। এটি করেছিলেন বারের সাবেক সভাপতি, প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ ব্যারিস্টার মনির হোসেন সাহেব। আমরা সবাই একমত হয়েছিলাম। সেখানে আছে যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক কোন দলের প্রশ্রয়, মদত বা রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ইচ্ছায় না। এটি একটি স্বাধীন সংগঠন। আমি আপনাকে মনে করিয়ে দিই, আমাদের আইনজীবীদের এবং বাংলাদেশের ইতিহাসে পেশাজীবীদের আন্দোলনের সবচেয়ে গৌরবময় অধ্যায় ছিল ৮০-র দশক, যখন হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে, অষ্টম সংশোধনীর বিরুদ্ধে বাংলাদেশের আইনজীবী সমাজ, সব আইনজীবী মত একত্রিত হয়ে প্রয়াত শামসুল হক চৌধুরী, এখন আমাদের মাঝে আছেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার ইমামুল ইসলাম, মারা গেছেন প্রয়াত সিরাজুল হক, খন্দকার মাহবুদ্দিন সাহেব, প্রয়াত খন্দকার টি.এইচ খান সাহেব, খন্দকার সাহেব মারা গেছেন, অন্যান্য আরো সিনিয়র আইনজীবী নেতারা, সাবেক বিএনপি নেতা, কিন্তু বারে কোনো রাজনৈতিক দলবাজি করতেন না, প্রয়াত মির্জা গোলাম হাফিজ। এনারা মিলে একটা বারের একটা যে স্বতন্ত্র, সারা বিশ্বে আইনজীবীদের যে মর্যাদা, যে তারা কোনো দলের দলবাজ ক্যাডার না, দলীয় লেজুন না, এটি ৯০ সাল পর্যন্ত ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে ৯০ সাল পর্যন্ত দুই নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা সুপ্রিম কোর্ট বারে গিয়ে আইনজীবীদের কাছে পরামর্শ নিত। এবং আপনি অবাক হবেন, ১৯৬৭ সম্ভবত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সম্মেলনে, যেখানে সভাপতিত্ব করেছিলেন আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে প্রধান অতিথি ছিল আব্দুল সালাম